সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আপনাদেরকে আমরা পরিবেশন করছি মহান ভাষা আন্দোলনের ইতিহাসের অনেক অজানা তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য। আমরা এরই ধারাবাহিকতায় ইতিপূর্বে আপনাদেরকে পরিবেশন করেছি যে আমাদের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ হয়েছিল একাধিক, 6টি সংগ্রাম পরিষদ 52 সাল পর্যন্ত হয়েছিল। তার 3টির কথা আমরা ইতিপূর্বে পর্বে বলেছি, আর বাকি 3টির কথা এ পর্বে আমি আমার রচিত গ্রন্থ 52 ভাষা আন্দোলনের অনন্য ইতিহাস গ্রন্থ থেকে এই তথ্যগুলো পরিবেশন করছি। তৃতীয় সংগ্রাম কমিটি গঠিত হয় 1950 সালের মার্চ মাসে। এর নাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। এর আহ্বায়ক ছিলেন আব্দুল মতিন, যাকে আমরা ভাষা মতিন বলে থাকি, ভাষা সৈনিক মতিন বলে থাকি। আমার অনেক বড় সৌভাগ্য হয়েছিল তার সাথে বহুবার মিলিত হওয়ার, এবং অনেক তথ্য তার কাছ থেকে আমি পেয়েছিলাম ভাষা আন্দোলন বিষয়ের পরে। তিনি আক্ষেপ করে বলেছিলেন যে আমাদের এই মানে বীরত্বগাথাকে, আমাদের এই অর্জনকে অনেকেই ছিনিয়ে নিতে চায়। এটা কেন? কেউ কেউ বুদ্ধিজীবী সেজে মন গড়া কিছু তথ্য ইতিহাসের মধ্যে ঢুকিয়ে ফেলেছেন, যেটি নিয়ে উনি প্রতিবাদ করতেন। আমার একাধিক অনুষ্ঠানে তাকে আমি অতিথি হিসেবে আমন্ত্রণ করেছি এ বিষয়ে বক্তব্য রাখার জন্য, এবং তিনি সেখানে তার সেই তথ্যগুলো প্রকাশ করেছিলেন। আমি সেগুলোকে সংরক্ষণ করেছি, এই বইয়ে তা প্রকাশ করেছি। এরপর 1950 ও 1951 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির উদ্যোগে 11 মার্চ রাষ্ট্রভাষা দিবস রূপে পালিত হয়। 1952 সালের 26 জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে খাজা নাজিমুদ্দিন কর্তৃক একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণার পর 30 জানুয়ারি 1952 সালে বিকালে ঢাকার বার লাইব্রেরিতে মাওলানা ভাসানীর নেতৃত্বে বিরোধী দলের নেতা ও কর্মীদের যৌথ সভা এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদ গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রাম কমিটির আহ্বানে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়। কলা ভবনের আমতলায় গাজীউল হকের সভাপতিত্বে বিরাট ছাত্র সভা অনুষ্ঠিত হয়। 20 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয়। শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে মাতৃভাষায় কথা বলার দাবিতে, মাতৃভাষায় লেখার দাবিতে তখন বাঙালি কিন্তু দলমত নির্বিশেষে ওই যে একাত্মতা হওয়া শুরু করলো, সেই একাত্মতার পরবর্তী পরিণতি ঘটে 1970-এ নির্বাচনে, এবং পরবর্তীতে তার বহিঃপ্রকাশ তীব্রভাবে আমরা দেখি। অসম যুদ্ধ চাপিয়ে দেওয়ার, বাঙালিদের পরে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল পশ্চিমা শাসক গোষ্ঠী, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে মুক্তিযুদ্ধে তারা 9 মাস সংগ্রাম করে বিজয় ছিনিয়ে এনেছিল। এটি ছিল তার প্রথম বীজ বপন। এই যে ঐক্য গড়ে উঠলো, যে আমরা 20 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ তারা সিদ্ধান্ত নিল যে আমরা এই 144 ধারা মানি না, এটা আমরা ভঙ্গ করব। তার জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, যা করতে হয় আমরা করব। আমরা এই অন্যায় সিদ্ধান্তকে মানি না। 21শে ফেব্রুয়ারি বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে গাজীউল হকের সভাপতিত্বে বিশাল ছাত্র সভায় 144 ধারা ভঙ্গের কথা পুনর্ব্যক্ত করা হয়। বেলা 3টা 10 মিনিটে পুলিশের গুলিবর্ষণের ঘটনায় মোট 4 জনের মৃত্যু ঘটে এবং বহু ছাত্র গুলিবিদ্ধ হয়। যে 4 জনের মৃত্যু ঘটে তাদের সম্বন্ধে, ভাষা শহীদদের সম্বন্ধে আমরা একটি পর্বে আমরা এর অনেক তাদের পরিচয়, তাদের তথ্যাদি, অনেক অজানা তথ্য আমরা তুলে ধরবো। আমার সৌভাগ্য হয়েছে তাদের অনেক স্বজনের সাথে সাক্ষাৎ পাওয়ার, সেগুলি আমি তুলে ধরবো এখানে। আর পরবর্তীতে যে আরো 3 জন শহীদ হয়েছিল তাদের পরিচয় আমি এই বইতে নিয়ে আসছি। আমাদের বাংলা একাডেমি ভবনে কিন্তু 5 জন শহীদের আবক্ষ মূর্তি রয়েছে, আর 2 জনের নেই। এটা আমাদের জন্য হয়তো দুর্ভাগ্যের বিষয়। আরো কিছু চমৎকার এবং গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে পরবর্তী একটা পর্বে তুলে ধরবো। যে ভাষা আন্দোলনের শহীদ বলা হয় মোট, আমাদের এখানে আমরা পাই যে 6 জনকে। বইতে আমরা বিভিন্ন অধিকাংশ গ্রন্থে পেয়েছি 6 জনকে, কিন্তু একটি বড় সত্যকে
প্রধানতম সত্যকে আমরা এড়িয়ে যেতে চাই, সেটা আসলে খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য, খুবই বেদনাদায়ক। যিনি শহীদ হয়েছিলেন সবার শেষে, তিনিই ছিলেন কিন্তু ভাষা আন্দোলনের প্রথম প্রাতিষ্ঠানিক, আনুষ্ঠানিক এবং প্রকাশ্য দাবিদার ধীরেন্দ্রনাথ দত্ত। তাকে কিন্তু ভাষা শহীদের মর্যাদা দিয়ে, ভাষা শহীদ হিসেবে তার কোনো স্মৃতি, তার কোনো আবক্ষ মূর্তি বা তার কোনো ভাস্কর্য, তাকে তাই সেই স্বীকৃতি আমরা এখনো জানাতে পারিনি। এটা কত বড় দুর্ভাগ্যের বিষয় আমাদের। অথচ এই ভাষা, বাংলা ভাষার দাবিতে তিনি যখন সেই তা পাকিস্তান পরিষদে যখন তিনি সেই দাবিটা তুলেছিলেন সংসদীয় ভাবে, সেই দাবির আমরা এখানে বলেছি যে সেই দাবির বিরোধিতা করেছিলেন কারা কারা। তিনি রাষ্ট্রভাষা করার প্রস্তাব করলে এই ধীরেন্দ্রনাথ দত্ত তিনি যখন গণপরিষদের সভায় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রস্তাব করলে সে প্রস্তাবের বিরোধিতা করেছিলেন লিয়াকত আলী খান, গজনফর আলী, নাজিম উদ্দিন, নুরুল আমিন, ফজলুর রহমান এরা। অথচ এরাই কিন্তু তাকে বাঙালি জাতির শত্রু হিসাবে চিহ্নিত করিয়ে দিয়েছিল এবং পশ্চিমা শাসক গোষ্ঠী সেই ভাষাটি মনে রেখেই আমাদের 29শে মার্চ 25শে মার্চ থেকে যে যুদ্ধ শুরু হয়, যুদ্ধ শুরু হওয়ার মাত্র 4 দিনের মাথায় তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টের ভিতরে তাকে নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে, পৈশাচিক ভাবে তারপরে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। কি কারণে? আমাদের ভাষায়, মাতৃভাষায়, বাংলা ভাষায় বাঙালি কথা বলবে, সেই দাবিটি তিনি গণপরিষদে উত্থাপন করেছিলেন, সেটিই ছিল তার অপরাধ। অথচ তিনিই তো তাহলে প্রথম এবং ভাষা শহীদ হিসেবে মর্যাদার দাবিদার, কিন্তু সেটি আমরা উপেক্ষা করেছি এবং তার সেই স্মৃতিটি আমরা সেইভাবে আমাদের ইতিহাসে, আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের নতুন প্রজন্মের জন্য আমরা তুলে ধরিনি। এটা কেমন কথা বলে? এটা এই লজ্জা, এই কষ্টটি আমাদের মধ্যে রয়ে গেছে, যেটি আগামীতে এই কলঙ্ক মোচনের জন্য আগামী প্রজন্ম যথাযথ উদ্যোগ গ্রহণ করবে, সেটি আমাদের প্রত্যাশা এবং আমার ব্যক্তিগত অনুরোধ। পরবর্তীতে আপনাদেরকে আমি যে জিনিসটা জানাচ্ছি সেটি হচ্ছে পঞ্চম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় অলি আহমেদকে আহ্বায়ক করে। 5 মার্চ পর্যন্ত কমিটির নির্দেশে ভয়াবহ দমননীতির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকে। ষষ্ঠ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1953 সালে। আওয়ামী লীগ নেতা মতিউর রহমান খানকে আহ্বায়ক করে কমিটি গঠিত হয়। এসব কমিটির সঙ্গে জড়িত সকলকেই আমরা পরম শ্রদ্ধাভরে স্মরণ করি। ঐতিহাসিক মহান ভাষা আন্দোলনে তাদের ঐতিহাসিক ভূমিকা অনস্বীকার্য। ভাষা আন্দোলনের বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকাকেও আমরা গুরুত্বপূর্ণ মনে করি। বিশেষত আওয়ামী মুসলিম লীগ, পূর্ব পাকিস্তান যুবলীগ, পূর্ববঙ্গ কমিউনিস্ট পার্টি, খেলাফত রাব্বানি পার্টি, পূর্ব পাকিস্তান মুসলিম লীগ, মুসলিম ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান ছাত্র ফেডারেশন ও তমুদ্দুন মজলিসের ভূমিকা উল্লেখযোগ্য। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শামসুল হক যথাক্রমে আওয়ামী মুসলিম লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এই পার্টির যুগ্ম সচিব ছিলেন শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে তিনি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসাবে তার যোগ্যতায়, দক্ষতায় সেই প্রমাণ দিয়ে তিনি সেই স্থান দখল করতে পেরেছিলেন। 1951 সালের 28 মার্চ বুড়িগঙ্গা নদীবক্ষে ভাসমান নৌকার উপরে অনুষ্ঠিত হয় অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক একটি সম্মেলন। এ সময় ঢাকায় আকস্মিকভাবে 144 ধারা জারি হয়েছিল। নৌকার উপর অনুষ্ঠিত এ সম্মেলন থেকে জন্ম হয় পূর্ব পাকিস্তান যুবলীগ নামের সংগঠন। এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন মাহমুদ আলী ও অলি আহাদ। 1958 সালে এ সংগঠন অবলুপ্ত হয়। পূর্ববঙ্গ কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ছিলেন কমরেড মনি সিং। এ পার্টির নীতি ছিল সকল ভাষার সমান অধিকার। আবুল হাশিম ছিলেন খেলাফত রাব্বানি পার্টির জন্মদাতা ও সভাপতি। এই পার্টিকে পকেট সর্বস্ব পার্টি বলেও গণ্য করা হতো তখন। পূর্ব পাকিস্তান মুসলিম
ছাত্রলীগের জন্ম হয় একটি অ্যাডহক কমিটির মাধ্যমে। 1948 সাল থেকে 1971 সাল পর্যন্ত দেশব্যাপী তুমুল আন্দোলন সংগ্রাম করেছে পার্টি। কমিউনিস্ট পার্টির অঙ্গদল হিসাবে সুপরিচিত পূর্ব পাকিস্তান ছাত্র ফেডারেশন রাষ্ট্রভাষা সংগ্রামে ও গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখে। তমুদ্দিন মজলিস 52-এর 20 ফেব্রুয়ারি রাতে সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদের জরুরি বৈঠকে 144 ধারা ভঙ্গ না করার সিদ্ধান্ত গ্রহণ করায় তারা ভাষা আন্দোলন থেকে ছিটকে পড়ে। পরবর্তীতে সকল ক্ষেত্রেই শেখ মুজিবুর রহমান ও তার সহযোগী নেতৃবৃন্দের আন্দোলন সংগ্রামে অব্যাহত থাকে এবং তা গণসমর্থন লাভ করে। পরবর্তী পর্বে আপনাদেরকে এ বিষয়ে আরো তথ্য দিব। ধন্যবাদ।